আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতির মাঠে বিপদে কে। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাকেও। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শাহাদাব আকবর চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি কোনো ভূমিকায় যেতে চাই না, মোটা দাগে যদি আমি বলি আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা মোটামুটি উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও করতে চাই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লু কিছুদিন আগে সফর করে গেলেন, সেই প্রসঙ্গটিও আমরা নির্বাচনে বা এই আলোচনা মাঠে আনতে চাই। এবং সর্বোপরি বাজার ব্যবস্থাপনা বা দ্রব্যমূল্যের যে গতি চলছে সেটা নিয়েও কথা বলতে চাই। আমি বরং আলোচনাটা জনাব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা বক্তব্য, একটা মন্তব্য প্রায় সময় আমরা দেখছি আওয়ামী লীগের দিকে বা সরকারের দিকে তাকিয়ে বিএনপি যেটা বলছে যে দেশটা এখন মগের মুল্লুক হয়ে গেছে। যদিও আপনি দেখবেন যে সরকারের পক্ষ থেকে নানান বয়ান আসে, ফিরিস্তি আছে, তাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলোতে তারা বলার চেষ্টা করে। সেই জায়গা থেকে প্রশ্ন যে কেন আপনাদের কাছে মনে হচ্ছে দেশটা একেবারে মগের মুল্লুকে পরিণত হলো? পাশাপাশি এটাও যদি একটু যোগ করেন যে এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ চায় বিএনপি, সেক্ষেত্রে তো তাকে নির্বাচনের মাঠে বা রাজনীতির মাঠে সরব থাকার কথা। সেক্ষেত্রে যে নির্বাচনটা সামনে আসছে বা চলছে উপজেলা পরিষদ, সেটাও তো বিএনপিকে তৃণমূলে শক্তিশালী করার একটা প্রয়াস হতে পারত। কেন বিএনপি এই নির্বাচনে বর্জন করে তৃণমূলের সাথে তার সম্পর্ক দুর্বল করতে চাইছে? আর কেনই বা যে মগের মুল্লুক দেশটা বলা হচ্ছে সেটার পরিবর্তন কীভাবে করবে? জি, মীর সাহেব আপনাকে ধন্যবাদ। আর আমার দুইজন সহযোগী আলোচক, আমাদের রতন সাহেব বাসদের কেন্দ্রীয় নেতা এবং আমাদের সাদাব আওয়ামী লীগের এমপি এবং সে একটা রাজনৈতিক পরিবারের সন্তান, যিনি কিছুদিন আগেও জাতীয় সংসদের উপনেতা ছিলেন, তার সন্তান। আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই টেলিভিশনের সামনে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমন প্রথমটা বলি, আপনার বাজারের ব্যাপারটা, মগের মুল্লুকের যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, বাজারে যারা সরাসরি যায়, প্রতিনিয়ত দেখে, বাজার করে, তারা এই মগের মুল্লুকটা মানে এটা মানে মধ্যবিত্ত তো আমাদের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত যাও বলেন 80%, এরও বেশি হবে, 90%। 10%-এর ভিতরে যাদের কোনো হিসাব ছাড়া তারা চলতে পারে, তাদের অর্থের কোনো হিসাব করতে হয় না। কিন্তু 90% মানুষেরই কম বেশি হিসাব করে চলতে হয়, এখন তারও বেশি করে। যারা মধ্যবিত্ত ছিল তারা এখন নিম্নবিত্তে রূপান্তরিত হয়েছে, আর যারা নিম্নবিত্ত তারা দারিদ্র্য সীমার চরম কষাঘাতের মধ্যে আছে। আমি সপ্তাহখানে আগেও যে ডিমটা কিনেছি 110 এবং 20 টাকায়, এটাই 30 টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে। তো আমি ওই বাজার করতে গিয়ে ছোট্ট ব্যবসায়ী, তার কাছে জিজ্ঞাসা করলে সে নিশ্চিতভাবে বলে দেয় যে স্যার আমাদের সঙ্গে তো কিনে নিয়ে এসে বিক্রি করি। পত্রিকায় দেখা যায় যে সিন্ডিকেট নামক একটা চক্র, আর সিন্ডিকেট মানে এই সরকারি ক্ষমতাবানদের সঙ্গে যাদের সম্পর্ক নেই তারা এই সিন্ডিকেটেড থাকতে পারবে না। হয়তো দেখা যাবে যে 80-90% লাভই যায়, অন্যান্য দলের দু একজন থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে সরকারের সঙ্গে সম্পর্ক রেখে, প্রশাসনের সম্পর্ক রেখে এইগুলো করছে। আমি একটা ছোট্ট ডিমের প্রসঙ্গ দেখলাম। আপনার এমন কোনো মশলা নাই, সামনে তো ঈদ, যেটা এখনই বাড়ে নাই, হয়তো আরও সামনে যত এগোতে থাকবে এটা বাড়তে থাকবে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের লাগামহীন, এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে সরকার ইচ্ছা করলে বিরোধী দলের একটা মামলা, একটা কোনো অভিযোগে সে যদি হাইকোর্ট থেকে জামিন নিয়েও থাকে,
সেই জামিনে সারেন্ডার করতে যায় নিম্ন আদালতে, তখন স্টেট তাকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ছোট্ট দুটো জিনিসের আইনের শাসন নাই। 2 নম্বর হচ্ছে বাজার নিয়ন্ত্রণ নিয়ে। এর আগের যে অর্থ মানে বাণিজ্য মন্ত্রী ছিলেন রংপুরের এক ভদ্রলোক, তিনি নিজেই কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বলা যাবে না প্রকাশ্যেই বলছিলেন। আর আমাদের মিরপুরের একজন ছিলেন প্রতিমন্ত্রী সাহেব, শিল্প প্রতিমন্ত্রী সম্ভবত, তো উনিও বলছিলেন যে এটার সঙ্গে অনেক মন্ত্রী জড়িত এই সিন্ডিকেটগুলোতে, যে কারণে আমার ধারণা এই দুইজনই এবার মন্ত্রী পরিষদে আসতে পারে নাই, প্রকাশে বলে ফেলছে। তো তারা যেহেতু দেখছে এগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যত কম বলা যায়, কারণ আইন শৃঙ্খলার সঙ্গে যারা যুক্ত, যেমন আমার বাসা আমাকে গ্রেপ্তার করার পরে আমি আমার বোনের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলাম। তো আমার বোনের বাসায় ছিলাম, আর আমার বাসায় দরজা ভেঙে আমার 2টো মোবাইল নিয়ে গেছে। আমি হারুন সাহেবকে বলছি, হারুন সাহেব বলছে আমি দেখবো। আজ প্রায় 2.5 মাস আমি বেরোইছি, এই মোবাইল আর আমি পাই নাই। আমার নিজের অভিজ্ঞতার কথা বলছে। আমাদেরকে যারা ওই আন্দোলন করছিল গণতন্ত্রের জন্য, তাদের নানান ধরনের কমপক্ষে 10 তার ঊর্ধ্বে 20টা মামলা এইবারও হয়েছে। আপনাদের পরিস্থিতি আমার কাছে পরিষ্কার, কিন্তু ধরেন এই বক্তব্যগুলো যখন আসে, তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের স্ট্যাটিস্টিক্স দেওয়া হয় যে ধরেন মানুষের আয় বেড়েছে। বলা হচ্ছিল যে এর আগে 2022 সালে যে মাথাপিছু আয় ছিল $1,851 মার্কিন, সেটা বেড়ে দাঁড়িয়ে $2,923 মার্কিন কথা বলা হচ্ছে যে মানুষের ক্রয় সীমা বেড়েছে। পাশাপাশি এটাও আসে ইউক্রেন যুদ্ধ বা রাশিয়ার মতো যুদ্ধগুলো। এই বয়ানটাকে আপনার কি মনে হয় যে সরকারের যে এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি? ওকে, মানে ভালো ভদ্র ভাষায় যদি বলতে হয় তাহলে এইটা শুভঙ্করের ফাঁকি। এই যে 1,000 2,000 যে আয়ের কথা বলা হচ্ছে ডলার হিসাবে, এটা একেবারেই মানে তথ্যহীন। এরা যে হিসাব টিসাব করে দেয়, এটা কিছু বদমাইশ আলোচক পণ্ডিত যারা দাবি করে, যাদের সঙ্গে বাজারে কোনো মানুষের সম্পর্ক নাই, তারা এইসব সূচক দেখি এই ঘটনাগুলো ঘটায়। সেহেতু বাস্তব আর ওদের গল্প এর ভিতরে অনেক যোজন ফাঁক, সেই জন্য এটা ধরার দরকার নেই। আর ওই যে নির্বাচনের কথা বললেন, যেটা নির্বাচন আমরা শুধু বয়কটই করিনি, এটা কোনো নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করি না। নির্বাচন কমিশন, সরকার, পুলিশ বাহিনী, প্রশাসন একাকার হয়ে গেছে। দেশে কোনো রাজনীতি নাই, গণতন্ত্র তো নাই। তো এই অবস্থায় যদি কেউ ইলেকশন করতে যায়, সেখানে গিয়ে তারা যেটা মনে করবেন, যেটা জাতীয় সংসদে হয়েছে, সেই কারণে আমরা মনে করছি, আমরা বলেছি যে এক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসে যদি একটা জাতীয় সংসদের পরিবর্তন অথবা নির্বাচন হয়, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনতে পারে। আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে, এখনো আছে, যারা সত্যিকারে নির্বাচনে ফাইট করার মতো। কিন্তু এই 3 টার্মে তারা ধসে গেছে বলে আমার কারণ। স্বাভাবিক নির্বাচন হলে তারাও আসতে পারবে। প্রারম্ভিক আলোচনা আপনার বক্তব্য আমার স্পষ্ট, বরং আমি একটু পরে এসে আপনাকে জানতে চাইবো যে তাহলে বিএনপি বা তার সমমনা যারা আছে, তাহলে তারা কিভাবে সামনের দিনগুলোতে তাদের আন্দোলনের ছক কষবে, সেটা কি মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছে নাকি পরবর্তী নির্বাচন, সেটা নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করবেন। বরং আপনার কথা ধরে আমি একটু মিস্টার চৌধুরীর কাছে যেতে চাই, তার বিশ্লেষণটা শুনতে চাইবো। যে ধরেন আপনার পাশে একজন ভাইস চেয়ারম্যান আছেন, তিনি যে বক্তব্য দিচ্ছেন তার দলের বক্তব্য এর থেকে খুব ব্যতিক্রম হবে না, আমার ধারণা যারা বিরোধী আছে তারাও বলবে। কিন্তু আওয়ামী লীগের কাছে এই বক্তব্যগুলোকে বিএনপি নেতাদের মানসিক ট্রমা বলে মনে হয় কেন? দেখুন, আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাচ্ছি, সবার প্রতি সম্মান রেখে। প্রথমত যেই কথাগুলো আসছে, যেরকম আমরা যদি প্রথমে এই দ্রব্যমূল্যের বিষয়টা, দ্রব্যমূল্য এটা অস্বীকার করার কোনো কিছু নেই যে হ্যাঁ দ্রব্যমূল্যের আমাদের এই একটা চাপে আছে এবং বাজারে দ্রব্যমূল্য আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট অবস্থা আগের থেকে দেখা যাচ্ছে, বেশ দাম, ডিমের কথা বললেন, ডিমের দাম বেড়ে গেছে। তো এটা অবশ্যই কয়েকটা কারণে হয়। সিন্ডিকেটের কথা যেরকম বলছে, সিন্ডিকেট অবশ্যই আমিও মনে করি যে হ্যাঁ সিন্ডিকেট আছে। সিন্ডিকেট কিন্তু সব জায়গায় কম বেশি থাকে, সব বেশিরভাগ দেশেই দেখবেন সিন্ডিকেট থাকে, কম বেশি থাকে। কিন্তু আমার যদি আমি অন্য দিক থেকে
বলি সেটা হচ্ছে গত 15 বছরে বাংলাদেশ যেই জায়গায় এসে পৌঁছেছে, যেরকম এই যে ডলারের কথা বললেন, যেখানে তখন যেরকম 600 রাফলি প্লাস মাইনাস $600 পার ক্যাপিটাল ইনকাম ছিল, এখন 2900, যেটা ভাই বললেন যে না এগুলো সব বানানো, সেটা হচ্ছে তাহলে ওটাকে চ্যালেঞ্জ করতে হবে, প্রপারলি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে চ্যালেঞ্জ করতে হবে যে হ্যাঁ আপনার এই জিনিসটা সত্য না, হ্যাঁ, যাতে জনগণ বুঝতে পারে যে না যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা আসলেই ওনাদের ভাষায় যেটা যা বলছে সেটা সত্য না। এখানে হয়তো এই 2-1 মিনিটের মধ্যে এটা সত্য না মিথ্যা এটা বলা মুশকিল, কারণ যখন এটা বলাই হয়েছে তাহলে সেটাকে খণ্ডন করতে হবে যুক্তি দিয়ে। আর দ্রব্যমূল্যের বিষয়টা সিন্ডিকেটের বাইরে যেটা দেখতে হবে যে এই গত 15 বছরে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, জনগণের ইনকাম বেড়েছে এবং প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বাইং পাওয়ার বেড়ে গেছে। আমার যে জনগোষ্ঠী তার থেকে আপনারা দেখবেন প্রতিটা জিনিস কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধি হয়েছে এবং কোনো জিনিস দেখা যায় বিশ্বের 3 নম্বর, কোনোটা 5 নম্বর, কোনোটা 7 নম্বর জায়গায় আমরা আছি। আপনি বলছেন ক্রয় ক্ষমতা, কিন্তু পাশাপাশি এটা তো লক্ষ্য করতে হবে যে আমাদের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যেটা হয়েছে এটা বেসিক্যালি ডিমান্ড, বেসিক্যালি সেল ডিমান্ড, বাইং ক্যাপাসিটি একটা জিনিস, আর একটা হলো আপনার দেশের চাহিদাটা কতটুকু। চাহিদাটা তো বেড়ে গেছে, চাহিদা যেটা বেড়ে গেছে সেই চাহিদাটা মোকাবেলা করার জন্য যেটুকু উৎপাদনটা হচ্ছে সেই উৎপাদনটাই এখন দেখা যাচ্ছে যে যথেষ্ট না। সেই কারণেই দেখা যায় যে এটার সুযোগটা যেমন ব্যবসায়ীরা নিচ্ছে সত্য, এবং এটা একজনের ব্যাপার না, যে যার ব্যক্তিগত জায়গায় যখন আসে সে চেষ্টা করে যে আমি তখন দেশের কথাও চিন্তা করে না, জনগণের কথাও চিন্তা করে না, নীতি আদর্শের কথা চিন্তা করে, সে মনে করে যে ঠিক আছে আমি এখানে এখন 5 টাকা আজকের দিনে বাড়িয়ে দিই। এই ব্যবসায় বা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে সরকার আসলে সমস্যাটা কোন জায়গায় হয়? আচ্ছা, সেই যেহেতু যে সরকার থাকবে অবশ্যই সরকারের তো দায়িত্ব থাকবে যে এই জিনিসটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে। আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো যে বাইং ক্যাপাসিটি বেড়ে যাওয়াতে যদি আগে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই যে আগে 100 জন লোক কথার কথা ডিম খেত, এখন দেখা যাচ্ছে 500 জন লোক ডিম খাচ্ছে। সুতরাং যে ডিমের উৎপাদন 3 গুণ যদি বেড়েও যায় তাহলেও মার্কেটে দেখা যাচ্ছে ডিমান্ড যা তা সাপ্লাই থেকে ডিমান্ড অনেক বেশি, যার কারণে এই সুযোগটা পাচ্ছে এবং এর দামটা উঠছে। অবশ্যই সেটাকে কন্ট্রোলে আনতে হবে এবং এগুলো যাতে সবাই এর মধ্যে আসে সেটা ব্যবস্থা করতে হবে। আর পাশাপাশি এটাও দেখতে হবে যে আমাদের কিন্তু সবারই ইনকাম বেড়েছে। ইনকাম যে বেড়েছে যার অর্থ এই না যে জিনিসপত্রের দাম কমেছে, এটা তো হয়নি না। সেজন্য আমরা সেটা বলতেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ পকেটের উপরে চাপ পড়ছে না, এই কথাটা যেরকম বলা যাবে না, সেটা যেরকম সত্য ঠিক সেরকম বাস্তবতাটাও বুঝতে হবে যে আমার ডিমান্ড সাপ্লাইয়ের দেখা যায় যে চাহিদাটা এত বেশি বেড়েছে, তার কারণেই আমরা এই সুযোগটা নিচ্ছে অনেকে এই জিনিসটা দাম বাড়ানোর জন্য। এই যে যুদ্ধের যে বয়ানগুলো আসে, ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরকম নানান বয়ান তো আমরা শুনি সরকারের পক্ষ থেকে, এগুলো আসলে কতটুকু লজিক্যাল বলা যায়? এটা তো লজিক্যাল তো অবশ্যই, আমি যুক্তিতে শতভাগ যুক্তি দিয়ে যদি কথা বলি, যেরকম ধরেন যেই জিনিসগুলো আমাদের আমদানি হয়, আমদানি যদি হয় যেটা হচ্ছে সেটা তো বিদেশ থেকে যদি জিনিসপত্রের এই যুদ্ধের কারণে বিভিন্ন কারণে যে দাম বেড়েছে, এটা কিন্তু কোনো বানানো কোনো কিছু না, সবাই জানে যে কোনটার দাম কখন কি হচ্ছে। তো আপনার সরকার যখন আপনি চালাচ্ছেন, আপনি একটা বাজেট দিচ্ছেন, আপনার বাজেটে আপনার হিসাব থাকে যে আমার এখানে এইটা বাজেটে এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, এইভাবে বরাদ্দ আছে। এখন আপনি দেখছেন যে আপনার তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনি ওখানে ভর্তুকি দিতে হয় বা ওখানে টাকা বেশি খরচ হচ্ছে। আপনি দেখা যাচ্ছে সারের দাম, যেখানে আপনি 10,000 কোটি টাকা সারে বরাদ্দ দিতেন বা 9,000 কোটি টাকা বরাদ্দ দিতেন, সেখানে 28 থেকে 29,000 কোটি টাকা আপনার বরাদ্দ সারে ভর্তুকি দিচ্ছেন। তার মানে আপনার যেই বাজেটটা সেই জায়গায় বিভিন্ন জায়গায় আপনার যে হিসাব, সেই হিসাব নিকাশে কিন্তু অনেক সময় গোলমাল হয়ে যায়, কারণ আপনার টাকাগুলো অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে। এই খরচ হয়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার একটা চাপ সৃষ্টি হবে, কিন্তু এই প্রশ্নটা কি একেবারে অমূলক বলা যায় কিনা? ধরেন এই বয়ান তো আমরা শুনি যে এই যুদ্ধের কারণে এটা বেড়ে গেছে, কিন্তু এই যে যুদ্ধের অভিঘাত পৃথিবীর তো অন্যান্য দেশগুলো তো পড়েছে, সবাই তো কাটিয়ে উঠেছে। আপনি যদি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, যাদের মূল্যস্ফীতি 70-এ উঠে গিয়েছিল, তারাও তো তাদের মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা আমাদের মূল্যস্ফীতি এত উপরে তুললাম, সেক্ষেত্রে তো আমার কাছে মনে হয় অনেকের কাছে এই প্রশ্ন তুলতে পারে যে এই বয়ানগুলো আসলে খুবই পলিটিক্যাল বয়ান না। এটা মানে আপনার তো ধরেন এটা আমি একটা বলে গেলেই তো হবে না, সেটা বাস্তবসম্মত হতে হবে। এবং এই যে জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে এই আজকে একটা টালমাটাল অবস্থা প্রত্যেকটা জায়গায় দেখছি আমরা। আর যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ,
সেই দেশ আপনি শুধু এইটা না, যেটা আমরা করোনাটা খুব হালকাভাবে কিন্তু এখন আমরা বলছি, কিন্তু যখন করোনাটা শুরু হয়েছিল, করোনা কি ভয়াবহ পরিস্থিতি, সারা পৃথিবী বন্ধ হয়ে গেছিল, আমরা তার মধ্যেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ফুল লকডাউনে যায়নি, পার্টলি লকডাউনে যে যাতে অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করেছে। সেই চাপটা তো অবশ্যই পড়েছে, যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তার চাপ সহ্য করা, আর বাংলাদেশের মতন এরকম দেশের যে যার অর্থনৈতিক অবস্থা আস্তে 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 করে আমরা মধ্য আয়ের দেশে দিকে যাচ্ছি, সেই জায়গায় দিকে এসেছি, সেই জায়গায় তো এই চাপটা অবশ্যই, এবং সেটা শেষ হতে না হতেই দেখা যাচ্ছে যে আপনার বিদেশে এই যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেল। সুতরাং প্রত্যেকটা জিনিসকে যদি আপনাকে একটা হিসাবে আসতে হবে যে আমার ওই অর্থনীতির উপর সেই চাপটা পড়েছে। ওই হিসাব করতে গেলে আমরা তখন অন্যান্য দেশগুলো তাকাই যে অন্যান্য দেশগুলো হিসাব নিকাশ করে বাংলাদেশে যখন 15 বছরে এগিয়ে এত দূর এসেছে, আমরা এই সরকারের উপরে জনগণের সেই আস্থা আছে, নিশ্চয়ই সেগুলো সব। রাজিকুজ্জামান রতন আস্থা আছে, রাজিকুজ্জামান রতন আপনি শুনছিলেন, আমি আজও দেখছিলাম প্রধানমন্ত্রী তার বক্তব্যে এটা বারবার করে বলছেন, বা মন্ত্রিপরিষদ সচিব এটা উল্লেখ করেছেন যে খুব কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এইটা মানে আপনি কি এটা বক্তব্যটা কীভাবে দেখেন বা আপনি আস্থা রাখতে পারেন? এই বক্তব্যটা আমরা 1973 সাল থেকে শুনে আসছি। আচ্ছা, আপনারা জানেন যে স্বাধীনতার পরে একটা আইন তৈরি হয়েছিল, নিবর্তনমূলক আইন, সেটার নাম ছিল বিশেষ ক্ষমতা আইন। সেই বিশেষ ক্ষমতা আইনে কিন্তু একটা কথা ছিল, যারা খাদ্যে মজুতদারি করবে, চোরাচালানি করবে, তাদেরকে ধরবার জন্য বিশেষ ক্ষমতা আইন। কিন্তু একটা মজুতদারকেও ধরা হয় নাই, চোরাচালানকেও ধরা হয়নি, ধরা হয়েছিল সব রাজনৈতিক কর্মীদেরকে। ফলে তখনও কিন্তু ওই খাদ্যপণ্যকে সামনে রেখেই নিবর্তনমূলক আইন হয়েছিল। তারপরে শুরু থেকে আমরা দেখছি যে খাদ্যের বাজারে একটা বড় সিন্ডিকেট স্বাধীনতার পর থেকে আছে। এবারও নির্বাচনের পর সরকার বললেন তার প্রথম এজেন্ডা এবং প্রধান এজেন্ডা হবে দ্রব্যমূল্য। কিন্তু বাংলাদেশের যে সরকারি সংস্থা, যেটা নাম হলো BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা বললেন যে আমাদের দ্রব্যমূল্য বেড়েছে 2 ডিজিট, মানে 10% উপরে, ডাবল ডিজিট হয়ে গেছে। আর CPD বললেন যে BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, তারা বললেন যে খাদ্যপণ্য সহ অন্যান্যদের ক্ষেত্রে মূল্যস্ফীতি 15 থেকে 25% বেড়েছে। কারণ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে জরিপটা করে সেটা প্রায় 700টা পণ্য নিয়ে করে, এবং প্রধানত করে 127টা খাদ্যপণ্য আর 256টা খাদ্য বহির্ভূত পণ্যের উপরে, তারপরে তার অন্যান্য পণ্য আছে। সোনার দাম 2000 টাকা বাড়লে সেটা পার্সেন্টেজে কত হয়? 1 লাখ টাকায় 2000 টাকা বাড়লে তার 2% হয়। কিন্তু ডিমের দাম যদি 110 টাকায় 20 টাকা বাড়ে, তাহলে সেটা প্রায় 18% বেড়ে যায়। রাইট। তো এইরকম করে দেখা গেল যে তারা দেখালেন যে খাদ্যপণ্যের ক্ষেত্রে গড় মূল্যস্ফীতি হয়েছে 15%। আবার আরেক দিক থেকে বললেন মানুষের আয় কত বেড়েছে, তারা দেখলাম গড়ে মানুষের আয় বেড়েছে 5%। তাহলে সাধারণ মানুষের আয় বাড়লো 5%, খাদ্যপণ্যের দাম বাড়লো 15%, মাছের দাম বাড়লো 20%। তার মানে মানুষ কিন্তু আয় যা বাড়লো তার চেয়ে জিনিসের দাম বেশি বাড়লো, এটা আয় হারালো। এটা তো আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বললাম, এটা আমার স্ট্যাটিস্টিক্স না, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অথবা BIDS এর থেকে দেখলাম। এখন মানুষের আয় বেড়েছে, খুব ভালো কথা, আয় বেড়েছে শুনলে তো ভালোই লাগে। আমরা ঘুম থেকে উঠে একসময় আমাদের পরিকল্পনা মন্ত্রী বলছেন না, ঘুম থেকে উঠে থেকে আমাদের আয় বেড়েছে, আর আমরা ঘুম থেকে উঠে থেকে আমাদের ব্যয় বেড়েছে। তা আয় বেড়ে এখন কত হয়েছে? $2903। আচ্ছা, $2903 যদি হয়, 5 সদস্য বিশিষ্ট একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,45,150 টাকা। 2 জন গার্মেন্টস শ্রমিক, স্বামী স্ত্রী দুইজনও যদি রোজগার করেন, তাহলে 12,500 25,000 টাকা তাদের আয় হবে। আমাদের দেশে প্রায় 88% শ্রমজীবী মানুষ হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করেন, দিন এনে দিন খায়, তাদেরকে আমরা কানামোনা বলি, মানে কাজ নাই তো মজুরি নাই। আর মানে চাকরিজীবী যারা, তাদের মতো কতজন মাসে 30,000 টাকার উপরে আয় করেন, 50,000 টাকার উপরে কত করেন, 70,000 টাকার উপরে কত করেন? এরকম যদি দেখি, এটার সংখ্যাটা যদি স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের প্রায় 90% মানুষ যাদের আয় কিন্তু মাসিক আয় 25,000 টাকার নিচে। কিন্তু আমাদের মাথা পিছু আয় কিন্তু মাসিক দেখালাম আমরা 1,45,000 টাকা। তার মানে একদল মানুষের হাতে এত টাকা জমেছে যে অনেক টাকা আর অল্প টাকায় দুটোর গড় করলে 1,45,000 টাকা হয়। বলে ওইটা দিয়ে যদি মাথা পিছু আয় ধরি, তো একজন আমাদের খুব হেসে হেসে বলছিলেন, এই গরমের সময় কারো মাথাটা যদি চুলার উপর থাকে এবং পাটা যদি ফ্রিজের মধ্যে থাকে, দুইটার তাপমাত্রা নিয়ে যদি বলে যে আমরা বেশ নাতিশীতোষ্ণ অবস্থায় আছি, তাহলে এরকম অবস্থাটা হবে। একজনের আয়, দিনে আয় হয়তো 1 লাখ টাকা, আরেকজন হয়তো বছরে 1 লাখ টাকা আয় করা কঠিন হয়ে যায়। তো এর মধ্যে গড় হয়েছে আমাদের, ফলে গড় মিলের মধ্যে সাধারণ মানুষ পড়েছে। কিন্তু বাজারে কি পণ্য সরবরাহের কোনো সংকট আছে? পণ্য সরবরাহের ক্ষেত্রে সংকটটা কীরকম দেখবেন?
যে বাজারে আমাদের সরকারি দলের বলে আচ্ছা না খেয়ে কি কেউ মরেছে? সেখানে দেখা গেল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা বলছেন যে দরিদ্র মানুষ খাবারের ব্যয় 58% বেড়েছে বলে তাদের খাদ্য ক্ষেত্রে তাদের খাবারের পরিমাণটা কমিয়েছে এবং খাদ্য পরিমাণটা 30% পর্যন্ত কমেছে। এবং তারা বলছেন কোন দুটো জায়গায় কমিয়েছে, একটা হলো চাল খাওয়ার পরিমাণটা আমাদের কমেছে, দ্বিতীয়ত ডিম খাওয়ার পরিমাণটা কমেছে। তো কমে গিয়ে তাহলে কি হলো, পুষ্টির এবং শক্তি, চাল থেকে শক্তিটা পাই, ডিম থেকে একটু প্রোটিনটা পেতাম, সস্তা প্রোটিন, এটা কমে গেল। বাজারে জিনিস আছে আমাদের, তো কখনো কখনো জরিপে আমরা দেখি না, আমরা সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ। আচ্ছা, মাছ উৎপাদনে চতুর্থ, আমরা 45 লক্ষ টন মাছ উৎপাদন করেছি। সেই অনুযায়ী প্রতিজন মানুষের প্রতিদিনে 65 গ্রাম করে মাছ খাওয়ার কথা। আচ্ছা, কতজন মানুষ প্রতিদিন 65 গ্রাম মাছ খেতে পারে, কিনতে পারলে তো আমাদের গরিবের এখন তো জাতীয় মাছ হয়ে গেছে পাঙ্গাস। সে পাঙ্গাসও তো এখন 200 টাকা, 150 টাকা, 250 টাকার নিচে কেজি নাই। সারাদিন যদি একজন মানুষ রিক্সা চালিয়ে 600 টাকা রোজগার করে, সে কি 250 টাকা কিংবা 300 টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছ কিনে খেতে পারবে সে? ফলে সব মিলিয়ে বাজারে জিনিস আছে, চোখে দেখছে কিন্তু চেখে দেখছে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সে কারণে আমরা যেটা বলি যে দ্রব্যমূল্যের আঘাত সবচেয়ে বেশি পড়ছে শ্রমজীবী মানুষের উপরে, অথচ এই শ্রমজীবী মানুষের শ্রমের উপরে কিন্তু দেশের অর্থনীতির চাকাটা ঘুরছে। ফলে এটার একটা ভয়াবহ চাপ তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে। জি, আমি একটু থামাই, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে মিস্টার চৌধুরী, আপনার জন্য প্রশ্নটা থাকবে আসলে এরকম যে ধরেন উনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে দেশের 68% মানুষের জীবনযাত্রা ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে। সেখানে আরও বেশি ডাটা আছে, যেমন 43% মানুষ বাকিতে খাবার কিনছে। সেখানে বলা হচ্ছে 22% মানুষ স্বাস্থ্য চিকিৎসার খরচ কমিয়েছে, 13% মানুষ তার সঞ্চয় ভাঙিয়ে ফেলছে। খাদ্য ঝুঁকিতে থাকা যে 21% মানুষ আছে যারা সহায়তা পাচ্ছে, সেটাও তার অপ্রতুল পাচ্ছে। তো এতগুলো যখন ডাটা সামনে আসে, যেগুলো আসলে সরকারের জন্য কোনোটাই সুখকর নয়, সেক্ষেত্রে আসলে বিরোধীদেরকে বলা কতটুকু যৌক্তিক দ্বারা যে তারা বিপদে, আসলে বিপদে কে, একটু বিশ্লেষণ করবেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সাদাবাবু চৌধুরী, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, তাহলে বিপদে আসলে কে রাজনীতির মাঠে? দেখুন, বিপদে আসলে কে, এই কথাটার কোনো উত্তর জনগণই দেবে। আমাদের যেহেতু আমরা সরকার ক্ষমতায় আছি, জনগণ কি ভোটের মাধ্যমে দেবে? জনগণের মতামত সবসময় দেওয়ার সুযোগ আছে। আর আমরা যেহেতু সরকার ক্ষমতায় আছি, সুতরাং আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। সুতরাং যখন এই ধরনের কোনো পরিস্থিতি হলে, যেরকম যারা ক্ষমতায় থাকে না বা ক্ষমতার বাইরে থাকে, তারা যখন যে যুক্তি অযুক্তি কোনো কিছু থাকে না, তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমাদের পক্ষে সেটা বিভ্রান্ত করা বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নেওয়ার কোনো কারণ নেই। যেটা সঠিক সেই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ, অবশ্যই যেন অর্থনীতির কথা আসেন, অর্থনীতি চাপে আছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সত্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম কি জন্য বেড়েছে, অনেকগুলো কারণ বললাম। তারপরেও আমাদেরকে এইটাকে আপনার আরো কমিয়ে আনার জন্য, যেহেতু ক্ষমতায় সরকার যারা আছে তাদের দায়িত্ব এটা, সেটার ভিতরে কোনো সন্দেহ নেই। সুতরাং এখানে বিপদের ব্যাপার না। যার নেতৃত্বে দেশ চলছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তার নেতৃত্বে গত 15 বছর আমরা অনেক দূর এগিয়ে এসেছি। সুতরাং অনেক কিছু, কোনো সময় আপনি যখন চলবেন, আপনার চলার পথে কোনো সময় খুব স্মুথ থাকবে, কোনো সময় আবার দেখবেন যে সেই স্মুথনেসটা নাই। এটা একটা সংসারের ভিতরে যেরকম থাকে, প্রতিটা ক্ষেত্রেই থাকতে পারে। সুতরাং সেটার থেকে উত্তরণ ঘটানোটাই হলো সঠিক নেতৃত্ব। এবং যে নেতৃত্বে দেশ চলছে, এটা আমি বিশ্বাস করি, সেই আস্থা আছে যে জনগণ দেখতে পাবে যে হ্যাঁ, আমরা এই পরিবেশটা, এই পরিস্থিতিতে আমরা আবার আয়ত্তে নিয়ে এসেছি। আর আমার ভাই যেটা পাশে বলছিলেন যে 73 থেকে অনেক কিছু হয়েছিল, তো 73 তো ধরেন এটা আমরা 71 জন দেশ স্বাধীন হয়েছিল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ, সারা বাংলাদেশে কিন্তু কিছু ছিল না। বাংলাদেশের যে অবস্থায় জাতির জনক এখানে এসেছিলেন, সেই অবস্থায় যে ওনারা সবাই যুদ্ধ করেছেন এবং দেখা গেছে 72-এ তারা আর একটা দল করে ফেলেছিলেন, যারা আজকে জাসত্বিকৃত হয়েছিল, তাদের বৈজ্ঞানিক বিভিন্ন রকম তত্ত্ব নিয়ে এসেছিল। এবং সেই সময়
75 পর্যন্ত দেশকে অস্থির করা, অরাজকতা করা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা করা, অগ্নিসংযোগ করা, গণবাহিনী করা, কারা করেছিল জনগণ জানে। সুতরাং সেই কথাগুলো বলা, নিজেরা যখন বলবে নিজেদেরও চিন্তা করা উচিত যে আমরা কি ঘটনাগুলো তখন ঘটিয়েছিলাম, এবং যাতে একটা মানে এত কিছুর মধ্যে রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়ে এসেছে, সেই সময় তাদের যেই কার্যকলাপগুলো ছিল সেটা এই বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, এবং তারই একটা ইয়েতেই ওরকম পরিস্থিতি সিচুয়েশনেই বিদেশি শক্তি সেই সময় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল। জি, রাজিকুজ্জামান রতন কি বলবেন আপনারা? না, এটা কোনো পরিষ্কার কথাই তো যে 72 সালে জাসদ হয়েছিল, জাসদ হওয়ার পরে জাসদ প্রধান বিরোধী দল ছিল, সরকারের সমস্ত যে অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, তাহলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলাই হতো। তো বিশেষ ক্ষমতা আইন তো করেছিলেন আপনি মজুমদারকে ধরবার জন্য, তো বিশেষ ক্ষমতা আইনে ধরেছিলেন কেন? সেটাই আমরা বলতে চেয়েছিলাম। মানে আইনটা করবেন এক উদ্দেশ্যে, ব্যবহারটা করবেন আরেক উদ্দেশ্যে, এইটা আমি এই জায়গাটা বলতে চেয়েছিলাম। তারপর বাকি প্রশ্নটা পড়ে, তারপরে জাসদের সঙ্গে তাদের মিত্র, তারা জাসদকে মন্ত্রী বানানো সবই তারা করেছেন, সেটার উত্তর তারা দিয়েছেনও তারা। যেটা এখন বলছি যে এই যে দেশটার অগ্রগতি হচ্ছে, অগ্রগতির পিছনে অবদানটা সাধারণ মানুষের। আর আপনি বলেছেন রাজনীতির মাঠে কে বিপদে, বিপদে ওই সাধারণ মানুষই। কারণ দেশটা বিপথে চলছে, দেশটা সাধারণ মানুষের পক্ষে চলার চাইতে মুষ্টিমেয় ধনী গোষ্ঠীর পক্ষে চলছে। বলে দেখুন, স্বাধীনতার পরে স্বাধীনতার সময় আমাদের মুক্তিযুদ্ধ যখন চলে তখন আমাদের কোটিপতি ছিল বাঙালি 2 জন। মুক্তিযুদ্ধ যখন চললো 72 সালে দেশ স্বাধীন, 71 সালে দেশ স্বাধীনের পর 72 সাল বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর বললো বাংলাদেশের কোটিপতির সংখ্যা 5 জন। এখন বাংলাদেশের কোটিপতির সংখ্যা প্রায় 1,30,000-এর উপরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে। হ্যাঁ, তাহলে কোটিপতির সংখ্যা কীরকম বাড়লো? মাথাপিছু আয় ভালো না মন্দ, হ্যাঁ বলছি আমি, এটা মাথাপিছু আয় $110 ছিল, এখন মাথাপিছু আয় $2903 হয়েছে না, এটা বাড়লো। জিডিপি $9 বিলিয়ন ছিল, এখন জিডিপি $450 বিলিয়ন হয়েছে। এগুলো সবই তো সূচক। কিন্তু দেখুন তো, 22 লক্ষ মানুষ যুবক ছেলে মেয়ে প্রতি বছর কাজ করবার জন্য উপযুক্ত হয়। গত বছর 13 লক্ষ ছেলে মেয়ে দেশ ছেড়ে বাইরে চলে গেছে। এই দেশ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। তাহলে আমার মাথাপিছু আয় বাড়লো, জিডিপি বাড়লো, সবই বাড়লো, কিন্তু মানুষের দেশের কর্মসংস্থানের ব্যবস্থাটা থাকলো না। 2, যদি বলি যে খাদ্য পুষ্টির মানটা কীরকম, ধনীদের যে পরিমাণ বেড়েছে সাধারণ মানুষের কি সেই জায়গায় বেড়েছে? সেটা মাপার জন্য একটা বিশ্বজনীন একটা মাপকাঠি আছে, যেটাকে বলে গিনি সহগ। গিনি সহগে আগে আমাদের এখানে ছিল 0.34, তার মানে আমাদের একটা বৈষম্য ছিল। এখন এটা 0.49, চূড়ান্ত বৈষম্য। এটা তো অর্থনীতিবিদদের কথা যে এত চূড়ান্ত বৈষম্যের জায়গায় চলে গেছে দেশটা। তো ফলে দেশের উন্নতি বাড়লো, কিন্তু উন্নতির সুফলটা কয়জন মানুষ পেল এবং কারা পেল এবং কিভাবে তারা পাচ্ছে, এটা যদি আমরা দেখি তাহলে দেশের স্বাধীনতার জন্য জীবন দিল। আপনি 30 লক্ষ মানুষের কথা আমরা বলি, 30 লক্ষ মানুষ জীবন দিল, যার মধ্যে 87 ভাগ মানুষ ছিল কৃষক এবং শ্রমিক। স্বাধীনতার পর কৃষক এবং শ্রমিক আজকে রংপুরে বেগুন যখন বিক্রি করে 2 টাকা কেজি বেগুন বিক্রি করতে পারে না বলে বেগুন বাজারে ফেলে পালিয়ে যায়, কারণ ভ্যানের ভাড়া দেওয়া যায় না। ঢাকায় সেই বেগুন 40 টাকা 50 টাকায় বিক্রি হয়। 2.5 টাকায় যে লাউ বিক্রি করতে পারে না, সেই লাউ ঢাকায় 50 টাকায় বিক্রি হয়। মাঝখানের টাকাটা কে নিয়ে যায়? ফলে এদেশে আমরা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম, ব্রিটিশ শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম, মধ্যস্বত্বভোগী এমন একদল শোষকের পাল্লায় পড়েছি যে বিশ্ববাজারে যদি তেলের দাম কমে, তারপর বাংলাদেশে তেলের দাম কমে না। এমনকি মানে দেউলিয়া হয়ে গিয়েছিল যে শ্রীলঙ্কা, সেই দেশে তারা মূল্যস্ফীতি 4% নামিয়ে রাখতে পেরেছে। আমরা মূল্যস্ফীতি সরকারিভাবে 10% নিচে নামাতে পারছি না। ফলে সাফল্যটা কোন দিকে? ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়ার সাফল্য নাকি জনগণকে স্বস্তি দেওয়ার সাফল্য? ফলে এই জন্য বলছি দেশটা চলার কথা ছিল জনগণের পক্ষে, দেশটা বিপথে চলে যাচ্ছে এটা ধনীদের পক্ষে, আর বিপদে পড়ে গেছে সাধারণ মানুষ। জি, শামসুজ্জামান দুদু, আপনার বিশ্লেষণটা শুনি যে আপনি শুনছিলেন, দুজনই বলছিলেন। এখন ধরেন যদি আমরা তুলনার ক্ষেত্রে, ধরেন তর্কের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে তো তর্কগুলো আসেই, যে ধরেন বিএনপি শাসনামলে যদি কেউ চিন্তা করে, সেই সময় তো ধরেন কর্মসংস্থান বলেন বা বাজার নিয়ন্ত্রণ করতে না পারার বা সিন্ডিকেট গড়ে ওঠার এই ধরনের অভিযোগগুলো সে সময় আপনি অতীত ঘাটলে বা গণমাধ্যম ঘাটলে আপনি সেটারও একটা উদাহরণ পেয়ে যাবেন। কিন্তু উনি সাদাবাবু চৌধুরী বলছিলেন যে এক ধরনের আপস অ্যান্ড ডাউন আছে, যার মধ্য দিয়ে একটা সরকারকে যেতে হয়। কিন্তু রতন ভাই বলছিলেন যে মানুষ বিপদ
বিপদে আছে। তো সেই মানুষগুলো যারা বিপদে আছে তারা নিশ্চয়ই সংক্ষুব্ধ আছে, ক্ষুব্ধ আছে। বিএনপি বা তার সাথে যারা আছে তারা কি সেই মানুষগুলোকে নেতৃত্ব ঠিকমতো দিতে পারছে? তারা কি আন্দোলন গুছিয়ে উঠতে পারছে? কেন এই প্রশ্নটা আসবে না যে সেই মানুষগুলো কেন কোথায় নেই, কেন আন্দোলনের মাঠে? অথবা ধরেন বিএনপি যেভাবে আন্দোলনটা গড়ে তুলেছিল সেটা কি তার একদম চূড়ান্ত সাফল্যের দিকে গেল না কেন? সেটাকে মূল্যায়ন করেছেন আপনারা? চূড়ান্ত সাফল্য মানে সরকার পতন হলো না কেন? ঠিক আছে না, প্রশ্নটা হচ্ছে যে আপনার শাসন ব্যবস্থাটা দেখতে হবে। এই দেশে শুরুতে যেমন ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা আপনার লক্ষ্য করেছেন ৭২-৭৫, মানে সেই সময়ের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব কথা বললে পরেই মানে আপনি মামলা, হামলা, জেল, জুলুম এখন যেভাবে আছে, শুরুতেও সেই ঘটনা ছিল। যেখানে বিশেষ বাহিনী এটা তৈরি করা হয়েছিল যার নাম রক্ষী বাহিনী। ওই সেই সময়ে আপনার এই গুম খুনে শুরু হয়। একটা রাজনৈতিক দলের প্রধানকে প্রথম ক্রস ফায়ার করা হয়, তার নাম হচ্ছে সিরাজ শিকদার ৭২ সালে। তো এখন এবং ৪০,০০০ বিরোধী দলের নেতা কর্মীকে, এখন যে জাসদের কথা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো, সেই জাসদ তখন প্রতিষ্ঠা হয়েছে এবং ৪০,০০০, ৩০,০০০ই তারা দাবি করছে যে তাদের লোকজন বা ভাষায় ন্যাপ বা আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি, এদেরকে মানে ওই সময় সরকারকে যারাই বিরোধিতা করেছে তারা এই বিপদের মধ্যে ওই সময় পড়েছে। সেই তার ধারাবাহিকতা এখন আছে। ১৪ দলের সরকার ছিল, এখন আওয়ামী লীগের সরকার, এই ৩টা টার্ম চলছে। তো এই ১৪ দলের ভিতরে কিন্তু জাসদ আছে। তা আমার সঙ্গে একজন থাকলে জেনে বুঝে আমি একটা খারাপ লোক সঙ্গে করে নিয়ে থাকবো কেন? যদি আমি তাকে খারাপই বলি, আর যদি আমি তার সম্বন্ধে মন্তব্য না করি, নেগেটিভ মন্তব্য, তাহলে অন্য কথা। কিন্তু ৭২-৭৫-এর জাসদ বিরোধী দল হিসাবে সে প্রোটেস্ট করছে সরকার, এটাই তো বিরোধী দলের কাজ। খারাপটা তো আমি দেখি না। চ্যালেঞ্জ করছে, পুলিশ গুলি চালাইছে, জাসদের সে তৎকালীন সাধারণ সম্পাদক আসামারফ গুলিবিদ্ধ হয়েছেন বা অন্য অনেক নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। তাহলে জাসদের দোষটা হলো কি করে? আমি জাসদকে ডিপেন্ড করছি না, কারণ আমি সেই রাজনীতি করি নাই। পরবর্তীতে জাসদ ভেঙে বাসদ বা যাই হোক সেটা পরের ঘটনা। এখন সেই দলকে আমি যদি সঙ্গে করে রাখি ক্ষমতায় যাওয়ার জন্য, এবং সেই দলের সভাপতিকে আমি মন্ত্রী বানাই, এমপি বানাই, তারপরে তো আমার আর অভিযোগ থাকে না। তো একই অঙ্গে ২-৩টে রূপ নিয়ে আওয়ামী লীগ চলে। তারা গণতন্ত্রের কথা বলে বিরোধী দলে থাকা অবস্থায়। এগুলো কি কৌশল বলা যায়? কৌশল, অপকৌশল। আচ্ছা, অপকৌশল বলছেন। ওকে, যদি সুস্থ স্বাভাবিক রাজনীতি হয় কৌশল বলা যাবে, আর যাতে অসুস্থ রাজনৈতিক ধারাবাহিকতা থাকে মানে চলমান থাকে, তাহলে এটা অপকৌশল বলা যাবে। তা এখন যে রাজনীতিটা আপনি বললেন, যেটা রতন সাহেব বলল, সব থেকে বিপদ রাজনীতি তো মানুষের জন্য, সেই যে শ্রেণী হোক, সেই তাদের রক্ষা করা, তাদেরকে ভালো রাখা, তাদেরকে এগিয়ে দেওয়া, তাই না? আপনি মৌলিক যে 5টা বিষয় আছে, আপনি খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এই বিষয়গুলো তো সরকার দেখবে। এখন আপনি এই বিষয়গুলো সব ধ্বংস হয়ে গেছে। এই যে শিক্ষায় এখন আবার হাত দিয়েছে, একটি কারিকুলামে এককেন্দ্রিক শিক্ষার দিকে যাচ্ছে। এই শিক্ষা আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা রতন সাহেব বলল যে আমার দেশের মেধাবী সব লোকজন শুধু না, কাজের অনুসন্ধানে এই সাগরে গিয়ে তারা ডুবে মরছে। কি ভয়ঙ্কর! আমরা এত উন্নতি করছি, যেটা সাদাব সাহেব পরিসংখ্যান দেখালেন, সেই পরিসংখ্যানের পরে ধরেন বিদেশে যাওয়ার তো কোনো কারণ নাই, তুলনামূলকভাবে তো তার থেকে ভালো থাকবে এখানে, কিন্তু সেটা তো নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা রাজনীতি করি, আপনি যে কথাটা নিয়ে আসলেন, যে মানুষ একটা ক্ষুব্ধ থাকার পরও কেন এই জিনিসটা হচ্ছে না, মানুষ জড় পদার্থে হয়েছে, তার সংসার বাঁচাতে গিয়ে আর সরকারের হাত থেকে বাঁচতে গিয়ে সে দেখছে কি নির্যাতন। একটু প্রতিবাদ করলে তার অবস্থা হয় জেলখানায়, না সে নিখোঁজ হয়ে যাচ্ছে। এই কম সময়ে, এই 15 বছরের ভিতরে 6 থেকে 800 বিএনপির
বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা নিখোঁজ হয়েছে, যারা ফেরত আসেনি, এটা কম বেশি মানে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন তারা কাঁদে যে তার বাবার হাত ধরে সে স্কুলে যেতে চায়, এই ছবিগুলো খুব টাচি। যেমন প্রধানমন্ত্রী নিঃসন্দেহে তার পরিবার 75-এ 15 আগস্টে যখন নিহত হয়েছে, তার জন্য টাচি, এটা খুব কষ্টের। নিঃসন্দেহে তার পরিবারের স্বজনদের তিনি হারিয়েছেন। যে কোনো পরিবারের সে একজন বা 5 জন যাই হারাক না কেন, যে কোনোভাবে নিখোঁজ হয়ে গেছে, উনি তো ওনার পিতার অথবা মাতার অথবা ভাইয়ের স্ত্রীদের অ্যাটলিস্ট একটা কবর পাইছে। যেমন আমাদের ইলিয়াস ছাত্রদলে একসময় সেক্রেটারি ছিল, এমপি ছিল, তার পরিবার প্রধানমন্ত্রীর কাছেও গেছে, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, কিন্তু তাকে পায়নি। তাদের এখন যে তার জন্য কি দোয়া করবে, একটা মৃত মানুষের দোয়া করবে না জীবিত থাকলে তো মৃত মানুষের দোয়া হয় না, ঠিক তেমনি যদি মৃত না হয় তাহলে তার সম্পত্তি ভাগ হয় না। মানে এই পরিবারটা কোন অবস্থায় আছে, ইতিমধ্যে তার একটি সন্তানের বিয়েও হয়েছে। সেই জন্য আমি বলি কি, রাজনীতি মানবিক হওয়া, আমরা সেখান থেকে সরিয়ে গেছি। একটু থামাই, তাহলে মানবিক রাজনীতির সন্ধান করছি আমরা সকলেই। এখন সেই জায়গাতে সংকটটা কোথায়? রাজিকুজ্জামান রতন, বিরতির পর ফিরে আসে আপনাকে জানতে চাইবো, যেটা বলছিলেন দুদু ভাই যে এক ধরনের মানুষ জড় পদার্থ হয়ে গেছে। এই দেশের মানুষ তো বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে তার দাবি আদায় করেছে, সেই মানুষকে আসলে জড় পদার্থ হয়ে গেছে নাকি সংকটটা কোন জায়গায়, একটু শুনতে চাইবো আপনার কাছে। আমি একটা বিরতির পর ফিরে এসে আপনার তিনজনের কাছ থেকে বিশ্লেষণটা নেব। ছোট্ট একটা বিরতি, একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। রাজিকুজ্জামান রতন, যেটা বলছিলেন দুদু ভাই যে আসলে মানুষ জড় পদার্থ হয়ে গেছে বা এই ধরনের ভয় সংস্কৃত হয়ে গেছে, আপনার কি তাই মনে হয় যে এই দেশের মানুষের যে ঐতিহ্য ইতিহাস, তারা কি আসলে এই জড় পদার্থই হয়ে গেল? আসলে ঠিক জড় পদার্থ হয়নি, কিন্তু মানুষ এখন একটু বিবেচনা করে, দুই দিক থেকে বিবেচনা করে। একটা হলো যে প্রতিবাদ করতে গিয়ে সে আরো বেশি আক্রান্ত হবে কিনা সে বিবেচনা করে, আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন তার একদম অস্তিত্বটা হুমকির মধ্যে পড়ে যায় তখন সে ঠিকই রুখে দাঁড়ায়। যেমন ধরুন এই যে ঢাকা শহরে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা যে নামলো 2 দিন নামার মধ্যে দিয়ে কিন্তু সরকার সিদ্ধান্তটা পাল্টে ফেলতে বাধ্য হয়। তার মানে এর সঙ্গে যে গোটা দেশে 60 লক্ষ এই যে শ্রমিকরা যুক্ত আছে, যাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয় নাই, কিন্তু কাজটা কেড়ে নেওয়ার মানে চক্রান্ত হচ্ছে, এটা কিন্তু তারা রুখে দাঁড়িয়েছে। তাহলে মাঝে মাঝে এরকম কিন্তু রুখে দাঁড়ায়, এটা যেমন দিক। আর একটা দিক হলো প্রতিবাদের দুটো ধারা আছে, একটা হলো সরব প্রতিবাদ, একটা নীরব প্রতিবাদ। নীরব প্রতিবাদটা দেখছি আমরা ভোটে, উপজেলা নির্বাচনের মতন জায়গায় 36% ভোট পড়ছে সরকারি হিসাবে, বাস্তবে হয়তো এটা আরো কম। কিংবা উল্টো দিক থেকে দেখুন, এই যে প্রথম ধাপের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ছিল 94 জন, দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে কোটিপতি প্রার্থীর সংখ্যা 115 জন। তার মানে কোটিপতিরা আগ্রহী হয়ে উঠছে উপজেলা নির্বাচনে, আর সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে নির্বাচন থেকে। তার মানে এখান থেকে একটা সিমটম তৈরি হচ্ছে আমাদের এখানে, যে ব্যবসা যেমন সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে, নির্বাচনটাও সিন্ডিকেটের মধ্যে চলে গেছে। সাধারণ মানুষ সেখানে নিজেকে ভাবছে যে আমি এখানে একটা নিষ্ক্রিয় হয়ে গেলাম। ভাই একটা ভালো বলছিলেন যে ধরেন যে আপনি বললেন যে অটোরিকশা বলেন, এর আগে ছাত্রদের আন্দোলন বলেন, বিভিন্ন সময় তারা প্রতিবাদী হয়েছে। রাজনৈতিক দলগুলো আসলে এইভাবে শক্ত অবস্থান নিয়ে মাঠে থাকতে না পারার কারণ কি শুধুমাত্র এই প্রশাসনিক অ্যাকশনের কারণেই? দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন কিন্তু খেয়াল করে দেখবেন যে প্রতি বছর হয় না। আমরা বাংলাদেশে যদি গণ অভ্যুত্থানের কথা বলি তাহলে আমরা 90-এর গণ অভ্যুত্থানের কথা বলি, বাংলাদেশের তো বয়স 50 বছর। পাকিস্তান আমলেও যদি আমরা বড় আন্দোলনের কথা বলি তাহলে 52, 62, 66, 69, এই তো। তার মানে এটা কিন্তু প্রতিদিন হয় না, প্রতি বছর হয় না। অনেক দিনের অসন্তোষ ধুমায়িত হতে হতে বিস্ফোরিত যখন হয় তখন মানুষ দেখে যে একটা বড় আন্দোলন হয়েছে। আর তার আগে মানুষ কি দেখে? যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন সাধারণভাবে মানুষ মনে করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে। তো নির্বাচনটা যখন আর নির্বাচন হচ্ছে না তখন মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়ে একটা নীরব প্রতিবাদ করছে। নির্বাচনের মধ্যে তার কোনো সহিংস প্রতিরোধটা হচ্ছে না। তো ফলে মানুষ কখনো কখনো প্রতিবাদের ভাষা হিসেবে চুপ করে থাকাটা, আমরা অবশ্য বলি না মুখে কালো কাপড় বেঁধেও তো প্রতিবাদ হয়, চিৎকার করেও যেমন প্রতিবাদ হয়, সেটা যেমন হচ্ছে
সরকারি দল কিন্তু এটা ঠিকই বোঝে, যে কারণে প্রধানমন্ত্রী পর্যন্ত মাঝে মাঝে বলেন যে সবাই মিলে আমার বিরুদ্ধে লেগেছে, কিংবা আমার পরে কে হবে, এরকম করে দলীয় কর্মীদেরকেও একটা ঐক্যবদ্ধ রাখবার জন্য একটা কৃত্রিম ভয়ের পরিবেশ তৈরি করছেন। যে কিংবা একসময় মানে সাধারণ সম্পাদক বলেছিলেন না যে পিঠের চামড়াও থাকবে না, তো তার মানে একটা আছে কি যে ক্ষমতায় না থাকলে বোধহয় পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। ওকে, জি, তাহলে মানে একাট্টা হওয়ার বিষয়ে আমার আরেকটা প্রশ্ন আছে। যাই হোক, আমি আজকে জানি আজকে আলোচনা করতে পারবো কিনা। আসলে বলা হয় যে প্রধানমন্ত্রী বারবার বলেন যে অতি ডান অতি বাম সবাই একাট্টা হয়েছে। আসলেই অতি বাম অতি ডান সবাই মিলে একাট্টা হয়েছে কিনা আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা একটা বড় আলোচনার মানে দাবি রাখে। আমি চেষ্টা করবো আরেকদিন আলোচনা করতে। একটা বলি যে প্রধানমন্ত্রী কিন্তু একবার বলেছেন যে পাকা বামগুলোকে তিনি সাথে নিয়েছেন। জি, আমি শাহরাবাবু চৌধুরী যেভাবে বলছিলেন রতন ভাই, আপনাকে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে গেলেন। দেখেন, এখন একটা কথা হলো, আমার সহলোচকবৃন্দ ওনারা যেভাবে বললেন, মানে মগের মূল্য বা দেশটা ধরেন কিছুই নেই এবং জনগণ ফুঁসে উঠছে। তা আমার কথাটা হলো যে জনগণ ফুঁসে উঠছে সব কিছু, আমরা তো ইতিহাস দেখেছি, ইতিহাস থেকে তো আপনি জানতে পারবেন রাজনীতিতে কি হলে কি দাঁড়ায়। সেইখানে তাহলে ওনারা যে নেতৃত্ব দিচ্ছেন, ওনারা তো তাহলে বলা উচিত প্রথম কথাটা যে হ্যাঁ, ওনারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, জনগণকে সম্পৃক্ত করতে তাদের। কারণ জনগণ যদি তাদের দেওয়াল পিঠে ঠেকে যায়, তারা ওই মুখে কাপড় বাঁধবে না। কারণ এই জনগণই কিন্তু আন্দোলন কারে বলে, যুদ্ধ কাকে বলে, রক্ত দিয়ে কিভাবে স্বাধীন করতে হয় দেশ, সবকিছু দেখিয়েছে। তার মানে তাদেরকে তারা কাজে লাগাতে পারছে না। আর নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা 36% না 38%, আপনারা কোনো সময় নির্বাচন করবেন না। এই যে এখন যে উপজেলা নির্বাচনটা আসলে বা হচ্ছে, উপজেলা নির্বাচনে আপনি যদি আপনার প্রার্থী বলতেন ঠিক আছে আমি দলীয়ভাবে দিলাম না, তাহলেও তো আপনার রুট একটা থাকতো। আপনি যে নির্বাচন থেকে আপনার নেতা কর্মীদেরকে দূরে রাখতে রাখতে আস্তে আস্তে কিন্তু তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া বা একেবারে তৃণমূল থেকে কিন্তু আস্তে আস্তে তারা সরে আসছে। এটা আমি মনে করি এটা রাজনৈতিকভাবে তাদের ব্যর্থ হবে এবং সঠিক নেতৃত্বের অভাবের কারণে এটা হচ্ছে। আর উন্নয়নের অনেক কিছু আসে, আমি ছোট করে যদি একটা জায়গায় অনেক কিছু বলা হয়, যেমন শিক্ষা আপনি দেখেন যে যখন 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন এসএসসি পরীক্ষার্থী ছিল 10 লাখের নিচে, এখন 20 লাখের উপরে। আপনার গত 15 বছরে 20,000 স্কুল ভবন হয়েছে, 1,70,000 নতুন শ্রেণীকক্ষ হয়েছে, 1,70,000 শিক্ষক নতুন করে চাকরি দেওয়া হয়েছে। তাহলে কি আমার শিক্ষার পরিধিটা বাড়েনি? আমার যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার বাড়েনি? আমি শিক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছি? যেটা কথা হচ্ছে যে 13 লক্ষ লোক বিদেশ চলে গেল, এই যে ধরেন যারা ইয়াং জেনারেশন চলে যাচ্ছে, তার অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী এবং সে মনে করেছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সে চিন্তাই করতে পারে যে আমি অমুক দেশে গেলে আমি আরো ভালো থাকবো। সে ভালো থাকার ইচ্ছায় সে যদি যায়, এটা এরকম না যে দেশের চরম পরিস্থিতি দেখে আর দেশ থেকে বিদেশে যাওয়াটা খারাপ কোনো কিছু দেখি না। হ্যাঁ, আমরা মনে করি যে ঠিক আছে, সব যদি আমাদের এটা যে ড্রেন আউট না হয়ে যায়, যারা যাচ্ছে তাদের অনেকে যদি আমার দেশে থাকে আমার জন্য ভালো, কিন্তু আপনি তো কাউকে বন্ধ করে রাখতে পারবেন, বেঁধে রাখতে পারবেন না। যে শামসুজ্জামান দুদু, আপনি কি বলবেন? নেতৃত্বের একটা প্রসঙ্গ তিনি তুলছিলেন শাহরাবাগ চৌধুরী, পাশাপাশি এটা বলছিলেন যে সে ক্ষুব্ধ মানুষেরা কোথায়। আপনি অনেকগুলো আন্দোলন দেখেছেন, রাজনীতি মাঠে থেকে আন্দোলন করেছেন। প্রশ্ন জায়গাটা হচ্ছে যে এই যে আন্দোলনগুলো সরকার বিরোধী কোন একটা সফল আন্দোলনে, এটা কি মূলত রাজনীতিবিদরাই বা তার সমর্থকরা আন্দোলন করে, পরে এটা আসলে গণমানুষের আন্দোলন বলে স্বীকৃতি দেওয়া হয়? বিষয়টা কি এরকম? স্বীকৃতি দেওয়া হয় না, গণমানুষ তাতে অংশগ্রহণ করে। আচ্ছা, এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বাস্তবে একটা পরিবর্তনের রূপ আমরা দেখি। যেটা ধরেন 71-এ মুক্তিযুদ্ধের সময় 70-এ যে নির্বাচন, সেই নির্বাচনে যদি পাকিস্তানিরা ওই সময় আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতো, তাহলে ইতিহাস অন্যরকম হতো। ওকে, যেহেতু ক্ষমতা হস্তান্তর করে নাই, তো এটা তো ইলেকশন করা হয়েছিল পাকিস্তানের শাসন ক্ষমতায় যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য হয় নাই। কারণ কিছু বিধিনিষেধ আইনের আওতার মধ্যে থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল। সেই সময় বড় রাজনৈতিক দল হিসেবে মৌলানা ভাসানী, তারা যে এদের সঙ্গে থাকা যাবে না, উনি অনেক আগে ওয়ালাইকুম সালাম জানাইছিলেন। উনি ইলেকশনের মধ্যে দিয়ে মুক্তি প্রত্যাশা করেনি, বাম সংগঠনগুলো ম্যাক্সিমামই। তো যখন ক্ষমতা পায় নাই আওয়ামী লীগ, তখন এটা অন্যায্য মনে করছে এবং একটা সময় আলোচনা করতে করতে একে চূড়ান্তভাবে ব্যর্থ যখন হয়েছে, তখনই ছাত্র যুবকদের চাপে পড়ে এই পথে যাওয়া বলে ইতিহাসে এটাই লেখা আছে। তো এই যে যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের পরিবর্তন, তো আপনি আন্দোলন, ওই যুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল সেটা গণতান্ত্রিক, সেটা স্বাধীন, সেটা মানুষের অধিকারের ভুক্ত। কিন্তু 72 পোশাদের মধ্যে দেখবেন
যে মানুষের অধিকার বলতে যেটা বোঝায় সেটা মনে ছিল না। যে কারণে এটাকে ফ্যাসিবাদীরা দেশের বা সরকারের ওই প্রথম মানে ভিত তৈরি করা হয়, সেটিকে এখন আবার টেনে আনা হয়েছে যেখানে মানুষের কোনো অধিকার নেই, মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। যে কারণে আমার কাছে যেটা মনে হয়েছে, তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, একটা সময় সে বিদ্রোহ করে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত বলে যেটা কথা, তো আপনার এটা ধর্মে আছে, রাজনীতিতে আছে, তো এই দিকেই মানুষ ধাবিত হচ্ছে, এটাই আমার বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু এবং রাজিকুজ্জামান রতন, একই সাথে শাদাবাবু চৌধুরী। আপনারা তিনজনের মূল্যবান সময় দিয়েছেন, মন্তব্য করেছেন। আর এই ছিল 24 ঘন্টায়। কালাপাড়া দেখা হবে।